বা হপিং এবং এই সিগন্যালের ভ্যালু ডিপেন্ড করে হচ্ছে যে দুটো ওয়েভ ফাংশন সেন্টার দুটো প্যাটার্নস এর ভিতরে কতটুকু সমান এটা যদি প্রেসার যদি বাড়ানো যায় তাহলে এমনগুলো কাছাকাছি চলে আসে এবং ওয়েভ ফাংশনগুলো আছে সেগুলো আরো বেশি বেশি হয় এর কনসিকুয়েন্স একটা হচ্ছে আমরা দেখেছিলাম যে ওয়াটার টেম্পারেচার ভ্যালু এইচটিভি প্রেসার এবং ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ দিস প্যারামিটার bandwidth properly is the goal. তারপরে একেবারে সহজ পিকচারের কথা বলি এটা কোনো সিগনিফিকেন্স নাই কিন্তু এটা আমরা আঁকতে খুব পছন্দ করি এটার নাম হলো ব্যালেন্স ব্যান্ড এটার নাম হলো কনভেকশন ব্যান্ড এবং বাই ডেফিনিশন এইটা যদি হয় অ্যাম্বিয়েন্ট কন্ডিশনে অথবা বলে জিরো প্রেসার আমি যদি প্রেসার বাড়িয়ে দিই তাহলে এইটা হলো ব্যান্ডউইডথ অফ কন্ডাকশন ব্যান্ড আর এইটা হলো ব্যান্ডউইডথ অফ প্রেসার বাড়ালে এই ব্যান্ডউইডথ বেড়ে যাবে ব্যান্ডউইডথ কিভাবে বাড়ে সেটা যদি একটা হলো ব্যান্ডউইডথ সুইচ রিলেটিভ করে দিতে পারে তো এইতে সমানভাবে আমার অনুপাত আছে কারণ উপর দিকে যত শিফট হবে নিচের দিকে যত শিফট হবে এমন কোনো রাস্তা নাই in the presence of pressure এখন ব্যান্ডউইডথ একটু বেড়ে যাবে আবার this will happen also to the balance band in the presence of pressure এখানে ব্যান্ডউইডথ বেড়ে যাবে আর আগে যে energy gap that is below now we have something like this as a function of pressure and pressure to কথাটা হলো এই হলো জেনারেল থিওরি এটা হলো জেনারেল আপনি কত লক্ষ্য বলছিলাম যে whatever I say একেবারে সেটাকে ওইভাবে নিয়ে নেওয়া কোনো মানে you always take it with a pinch of salt not a pinch of salt with a handful of salt এটা হলো ফিজিক্স বহুত ইম্পর্টেন্ট এই যে পিকচারটা দেওয়া হয়েছে এই পিকচারের একটা বেসিক অ্যাসাম্পশন সেটা হলো সেন্টার অফ দ্য ব্যান্ড শিফট করে না সেন্টার অফ দ্য ব্যান্ড শিফট করে নাই কিন্তু with the application of pressure the bandwidth বাড়ে না band center can also get এবং সেই band center যদি shifted হয় something like this যে এই band centerটা shift হয়ে রিলেটিভলি এখানে চলে আসে আর এটা শিফট হয়ে এখানে চলে আসে আপনি ফুবিটটার কথা বলছেন আমি এখন প্যারালাল শিফটের কথা বলছি পুরো ব্যান্ড that case নিশ্চিত করে আপনি এই কথা বলার উপায় নাই band gap as a function of pressure like always এই ঘটনা ঘটার সম্ভাবনা আছে but this is the exception এটা জেনারেলি এতখানি এই শিফট ঘটে না যে শিফট এই আচরণটাকে উল্টে দেয় জেনারেলি এই ঘটনা সেন্টার শিফট করার কারণটা হচ্ছে যে আসলে আপনাদের শুধুমাত্র রিলেট করে জেনে কথা বলছি না আসলে তো এমপি এমন মিস্টার অনেক ভাই আপনার ক্রিস্টাল ফিল্ড এটা তৈরি হয় না আর সাথে যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটাও আসলে পরিবর্তিত হয় যেগুলো কিন্তু আমি ওই কি বলে জেনারেল যে গাইডলাইন বলে তার ভিতরে কখনো একদমই আমি লোকাল সাইজ ফিল্ড একদম এই কারণে যেটা হয় যে এই পুরো জিনিসটা দুই নম্বর আরেকটা জিনিস কালকে একটা মাস্টার ইকুয়েশনের কথা বলেছি
এটা বিশাল, এটা বিশাল, এটা শুধু জোন বাউন্ডারিকে ডিফাইন করে তা না, এটা ব্র্যাক কন্ডিশনও বলে এবং এইটা থেকে বিলিয়ন জোন বানাতে কি ঘটনা ঘটবে ওইকে ব্র্যাক রিফ্লেকশন সেই কথা পাওয়া। আমি সেটা একটু বলি যে এই যে হচ্ছে আমার ডায়নামিক প্লেন, এগুলো হচ্ছে অ্যাটমস, দুটো আকারই যথেষ্ট। রেডসটা যেটা কি বলি যে এক্সটেনশন করছে এবং ইলেকট্রন তাহলে আপনি এই জায়গাতে স্ক্যাটার করছেন। পার্টিকুলার কন্ডিশন ফুলফিল করলে কনস্ট্রাকটিভ ইন্টারফেরেন্স হয়। আমরা এখানে এক্সরে ফেলতে পারি, আমরা এখানে ইলেকট্রন ফেলতে পারি। ইলেকট্রন যদি ফেলি ইলেকট্রন থেকে স্ক্যাটার। এই আলাপটা এক্সরের জন্য ঠিক, ইলেকট্রনের জন্য ঠিক, নিউট্রন ডিফ্র্যাকশন বলে একটা ঘটনা ঘটে তার জন্য ঠিক। ইনফ্যাক্ট এরকম পেরিওডিক এলিমেন্টে তার কথা দেখি তাহলে আমরা যখন ব্র্যাক রিফ্লেকশনের কথা বলি তখন কি হয়, ছবি আঁকা কিন্তু খুব খারাপ, মাফ করতে হবে এই সব ঘটনাগুলো, এই সমস্ত আমরা যদি বলি যে এইটা যে বিমটা আসছে তার ওয়েভ ভেক্টর হলো কে, এটা রিফ্লেক্টেড, এটা রিফ্লেক্টেড বিভিন্ন ক্ষেত্রে রিফ্লেক্টেড হয়, এটা ওয়েভ ভেক্টর হলো কে ড্যাশ। ঠিক আছে, কারণ কেউ কি আমাকে বলতে পারে যে এক্সরে রিফ্র্যাকশনে এই স্ক্যাপেলটা হয় ইলাস্টিক না ইনইলাস্টিক? ইলাস্টিক, এটা ইলাস্টিক। আর মানে হলো ম্যাগনিটিউড অফ কে ইকুয়ালস ম্যাগনিটিউড অফ কে ড্যাশ। ঠিক আছে, এখন ব্র্যাক কন্ডিশন যেটা সেটা সবচেয়ে স্মার্ট ডেমনস্ট্রেশন, এটা সবচেয়ে স্মার্ট ডেমনস্ট্রেশন। এই যে দুটো আমি ভেক্টর সাম, এটার নাম হলো এইটা ভেক্টরটা আমি এটা নিয়ে আর করবো, কোনো অসুবিধা আছে? কারণ আপনি আছে, আপনি তার কথা না সেই ভেক্টর তাহলে আমি বলতে পারি যে দিস ভেক্টর প্লাস দিস ভেক্টর সমান ব্র্যাক কন্ডিশন কখন ফুলফিল করবে? শুধুমাত্র যখন দিস ভেক্টর উইল ইকুয়াল রেসিপ্রোকাল ভেক্টর, তাছাড়া কখনো ব্র্যাক কন্ডিশন ফুলফিল করবে। তাহলে একটু দাঁড়াও, ঠিক আছে। এখন আমি যদি ম্যাগনিটিউডের কথা বলি, আমি যদি স্কয়ার নিই তাহলে জি হবে, এটাকে খারাপ কিছু বিকাম স্কয়ার, ওখানে ভেক্টর দেওয়ার দরকার নাই, তাই না? কারণ এই দুটো সমান, ম্যাগনিটিউড তো সমান এবং আমরা স্কয়ার করেছি ডট প্রোডাক্ট করেছি কে ডট কে এর সাথে, তাহলে এটা কি দ্যাটস এটা ম্যাজিক, দ্য ম্যাজিক ইজ হিয়ার। এইটাই লাউ কন্ডিশন, দিস ইজ লাউ কন্ডিশন। এবং সেখানে ছবি ছবি দিয়ে ওই যে সাইন থিটা টাইম থিটা আগে কি করে এটাকে বানাই দিতে হবে, ঠিক আছে, ওইটাকে থিটা বানাই। এবং এইটা নিয়ে যদি কাজ করি এবং ইন্টার প্লেনার স্পেসিং নিয়ে যদি কাজ করি, দেন আই উইল সি দেয়ার উইল বি 2D সাইন থিটা সমান এইখান থেকে he will depend on this reciprocal lattice vector and you will get this. And this is not only true for X-ray, this is also true for এটা জি রিপ্রেজেন্ট করছে, এটা জি রিপ্রেজেন্ট করছে, এই ইন্টারপ্ল্যানেটারি স্পেসেস। হ্যাঁ, কি হচ্ছে বলো বলো বলো। হ্যাঁ,
ইনফেকশনের মতো হচ্ছে না, ইনফেকশন হচ্ছে ওইভাবে চিন্তা করতে হবে। আমি ওই বাইরে ছাত্রদের দিয়ে যে কি হচ্ছে কি কলেজে স্যার ইনচার্জ প্ল্যান আসতে পারে, খুব ভালো কথা। আমাকে ক্রিস্টালের ভিতরে কতগুলো প্লেন আছে, ইনফাইনাইট নাম্বার, যতগুলো আমি আঁকবো ততগুলো। তাহলে কি আমি যে কোনো প্লেনের কথা বলবো না এই প্লেনের কথা বলবো, তার একটা বৈশিষ্ট্য এই প্লেনে এখন নাই, সেই প্লেন নিয়ে আমার কোনো আলাপ নাই। কথা হলো যে এক্সরে যদি অ্যাটমের উপরে এসে পড়ে, তাহলে due to the electron cloud photon field-এর সাথে কাপল হওয়ার কারণে to get scatter, এই স্ক্যাটারিং এর ভিতর ইলাস্টিক পার্ট আছে, ইনএলাস্টিক পার্ট আছে। এই যে স্ক্যাটারিং হয়, সেই স্ক্যাটারিং এর ফলে ফটোনগুলো কোন দিকে স্ক্যাটার হয়? সব দিকে। কিন্তু সমস্ত স্ক্যাটার্ড ফোটন কনস্ট্রাকটিভলি ইন্টারফেয়ার করে, শুধু তারা করে অ্যাভয়েড কন্ডিশন। তাহলে মিররের মতো আমার লাগছে আই এম পিকিং এ পার্টিকুলার বিম, আমি যে কোনো বিমকে পিক করছি। আরো কোনো বিম আছে যেগুলো মিররের মতো না, এবং এই জায়গা থেকেই কিন্তু যারা এক্সপেরিমেন্ট করে এটাও অনেক সময় নিয়ে হওয়া হয় পাউডার ডিফ্রাকশনটা কি করে। আসলে তো সব দিকে হয়, কিন্তু সবগুলো তো কনস্ট্রাকটিভলি এগুলো ঘটাবে, সেগুলোই আমি রিফ্র্যাক্টর মিটারের সেই পিকগুলো আমি। So most of the intensity is actually lost. যেটুকু কনস্ট্রাকটিভ শুধু সেইটুকুই পাক। If it is nice in experiment, it also in reflection from reactor reaction, there is phase change of pi. In the reflection, there is phase change of pi. From if it's reflected from the point of আমরা এখানে ধরছি, এই ইস্যুটা আমরা কনসিডার করেছি যেখানে কে প্লাস জি অবস্থায় না পরিবাই। কারণ আমি এখানে বলছি স্যার যে আমরা আসলে ওই কাজটা যখন করি, আমরা যখন নিউটন স্ট্রিং করি, তখন ওই যে নিচ থেকে যে আলোটা বেরোয়, একটা বেরোয় হচ্ছে যে কাঁচের ভিতর থেকে, আর কাঁচের প্লেটের কাঁচের ভিতর থেকে যে এটা আসে, ওইটাকে আমরা 180 ডিগ্রি ফেস শিফট কনসিডার। এখানে আমরা ওই পুরো ফেস শিফট কনসিডার করে দিই, এর কারণ হচ্ছে এভরিথিং ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য লেন্স। মানে আপনি যে দুটো বিন্দুকে পিক করছেন, আমরা কখনো এটা হিসাব করছি না যে একটা সারফেস থেকে করছে একটা ভিতর থেকে। What we are thinking, everything is happening inside the space. So, okay. But again, I mean, electron doesn't have enough penetration to catch this, and whereas that's why you go for sometimes a neutron can. Yeah. নিউটনের অনেক সুবিধা আছে, কিন্তু নিউটনের অনেক অসুবিধা আছে। নিউটন থেকে যে সিগন্যালটা আসে তার জন্য অনেকখানি ম্যাটেরিয়াল লাগে, একটা সিগনিফিক্যান্ট সিগন্যাল পিক করতে। এবং সেই জন্য ওই যে যারা থিন ফিল্ম নিয়ে কাজ করে অথবা যাদের ম্যাটেরিয়াল কম, তারা আসলে নিউটন নিয়ে কাজ করতে পারে। ইউ নিড এ গুড চাঙ্ক অফ ম্যাটেরিয়াল টু গেট ইট। তো যাই হোক, কারণ এবং ইন্টারেস্টটা এখনো মানে স্যারের ভিতরে যেভাবে দেখি আর কি, আমাদের একটা সময় পর ইন্টারেস্টটা কমতে থাকে। ইন্টারেস্ট তো একেবারে শেষ পর্যন্ত পারবেই না। It's the most fascinating subject. যত পড়বেন তত নেশা হবে, যত পড়া যাবে যত বোঝা যাবে। ফিলোসফিক্যাল বিপদ এবং এই হাম্বল হওয়ার জন্য আসলে অনেক না জানলে real humbleness. So if you really want to be humble, you need to learn a lot so that you learn কত কিছু আমরা ভালো করে জানি। তো এটা আমি টিচার। তো
তো নিয়ারলি ফ্রি ইলেকট্রন মডেল আমাদের ভিতরেই আছে প্রায় ফ্রি ইলেকট্রন মডেল। তাহলে আমরা এই ধরনের ক্রিস্টাল পোটেনশিয়াল চিন্তা করবো সেটা আমার কাছে কি আপনার প্রশ্ন ছিল না? এখানে আমি শেষে দেখবো এবং এই যে পুরো স্লাইডটাই এখানে থাকবে। আমি তো নিজে তৈরি করি নাই, বুক ডিসক্রিপ্টিতে কোন বইয়ের কি সুবিধা অসুবিধা আমি বলে দেওয়ার চেষ্টা করি। জাস্টিফিকেশন হচ্ছে যে আমরা দেখেছি যে ফ্রি ইলেকট্রন মডেল ওয়ার্কস কিছু কাজ করে, তাহলে কিন্তু আমাদের আশা যে নেগেটিভ ফ্রি ইলেকট্রন মডেল উইল ওয়ার্ক বেটার। এবং আমরা যদি স্ক্রিনিং, এক্সচেঞ্জ হোল, ম্যাগনেটিক এনার্জি এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলেছি, তাতে দেখা যায় যে ইলেকট্রন মডেলের কি ক্লাসিফিকেশন আছে তাকে তো এইখানে আমরা যে কাজটা করবো সেটা হলো the potential is quite weak এবং the potential has the periodicity of the hydrophobic structure. The iron cores are sitting around, electrons are traveling, and the iron cores are arranged in a periodic fashion. So electron ion যে potential, সেই potential nature তো অবশ্যই periodic হবে এবং সেই periodicity থাকবে। And they are very important. অনেকভাবেই আমি periodicity কনসিডার করতে পারি। এখানে যে দুটো ছবি আছে দুটোই periodic, squared, ওয়েভ দিতে পারি। আমি delta function নিতে পারি, delta function sitting at the position of the ions. আমি sinusoidal form নিতে পারি, অনেক কিছু। মোটা কথা হচ্ছে এক্সপেক্ট এবং দিস ইজ উইক। আমরা যখন ব্লক ফাংশনে যাব তখন আমরা দেখবো যে ওই উইক টুইক আলাপ করার প্রয়োজন নাই এবং অনেক ক্ষেত্রে এই পোটেনশিয়াল উইক তাহলে সেই জায়গায় এটা প্রাপ্ত এবং এইটা ছবি যখন আমরা ফিল্ডে খেলেছিলাম তখন আমরা যে বলেছিলাম এইভাবে continuum of allowed space এবং potential তাহলে বিভিন্ন bands like this এবং electron confined in a potential well যদি একেবারে ভীষণভাবে এটাকে কনফাইন করে দিই there is no overlap তাহলে এই যে এখানে ব্যান্ড খুবই এই পিকচার এখানে আসছে। আমরা কি করবো, গতদিন একজন একটা প্রশ্ন করেছিলাম আদার ফর্মস অফ পিরিয়ডিক পোটেনশিয়াল, এগুলো কোনোটাই আমাদের এই মুহূর্তে খুব একটা বোঝা করছে না। আমরা শুধু বলবো পিরিয়ডিসিটি থাকলে আমাদের খুব সুবিধা হয়ে যায়। আমরা ওই ওয়ার্সে ফুরিয়ার ট্রান্সফর্মের ভীষণ potential just the periodicity like this you should have a positive or negative integer তার মানে আমি x থেকে যদি a পর্যন্ত আগায় যাই I will see the same form of the potential আমি যদি 2a পর্যন্ত আগায় যাই একই form of potential আমি যদি a পরিমাণ পিছিয়ে যাই minus 10 so this is a very মানে যদি ফুরিয়ার সিরিজে করতে পারি না কোসাইন টার্মে করতে পারি আমি সাইন টার্মেও করতে পারি, আমি সাইন এবং কোসাইন দুটো মিশিয়েও। তো আমরা ধরলাম এরকম কেউ যদি করতে চায় সাইন নিয়ে করতে পারে এবং ওই যে সাইন এবং কোসাইন সিরিজ নিয়েও এক্সপোনেনশিয়াল নেগেটিভ ইমাজিনারি এক্সপোনেন্ট টার্ম নিয়েও করতে এইভাবে যদি করি তাহলে আমরা কি করবো? এই গতকালের প্রশ্ন করতে যে আমি পাত্র নিতে পারি, আমি পাওয়ার সিরিজে এটাকে এক্সপ্যান্ড করতে পারি। এখানে ঠিক সেই কোশ্চেন পাট্টাবেশনে যাচ্ছি কেন, ইঙ্গিত কোথা থেকে পাওয়া যাচ্ছে, কেন পাট্টাবেশন কেন আসল জায়গায় হ্যামিল্টনিয়ানে যে চেঞ্জটুকু হলো সেই চেঞ্জটুকু সামান্য। সো এটাকে পাট্টাবেশন সিরিজে এক্সপ্যান্ড করা যায়
এবং আসলে পার্টারবিন সিরিজে যখন আমরা পার্টারবিন টার্মগুলোকে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার থার্ড অর্ডারে নিয়ে যাই, আমরা জেনারেলি থামি কোথায়? ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ফার্স্ট অর্ডারেই থেমে যায়, আমরা ফার্স্ট অর্ডারে কাজ হয়ে যাবে, হ্যাঁ তাই না? যদিও অনেক অর্ডার করতে যাও আমার ফার্স্ট অর্ডারে কাজ। তাহলে পটেনশিয়াল, এই পটেনশিয়ালটা কিন্তু এখন কিছু বোঝা যাচ্ছে কেন দিলাম? ইলেকট্রন আয়ন, ইলেকট্রন এবং পজিটিভ আয়নের ডিরেক্ট ল অফ ইন্টারঅ্যাকশনকে আমি মনে করার চেষ্টা করছি, এটা নেগেটিভ সাইন। খুব ভালো কথা, দিস ইজ হোয়াট ইউ ডু, শিফটিং দ্য এনার্জি। ওই যে যারা পার্টনারশিপ থিওরি জানে, মজা লাগে। What you do, you take the matrix element, this is matrix element, and we take it out, see, because I don't know, আমি ওই ওয়েভ ফাংশনগুলো নরমালাইজ না সেই আলাদা আমি করি, যদি নরমালাইজ হয় তাহলে নিচে লিখে দেখার কোনো প্রয়োজন নেই। For the sake of completeness, I have done this. তাহলে এই পার্টারবেশনের ফলে যে এনার্জি শিফট হবে, সেই এনার্জি শিফটের জন্য এক্সপ্রেশন হচ্ছে this is my wave function, এবং এই ওয়েভ ফাংশনকে আমি ইচ্ছা করলে ফিল্ডের ওয়েভ ফাংশনে যদি যাই, আমি লিখছিলাম e to the power minus I kx, ওয়ান ডাইমেনশনাল প্রবলেম। তার ভিতরে একটা কোসাইন কম্পোনেন্ট আছে, একটা সাইন। আমি ওয়েভ ফাংশনটার সাইন ধরেও যদি আগাই তাহলেও কোনো অন্যায় হবে না, আমি ওয়েভ ফাংশনটাকে যদি কোসাইন ধরে আগাই তাহলে অন্যায় হবে না। সো হোয়াট আই হ্যাভ ডান হিয়ার, আমি এই যে কোসাইন টার্মটা নিয়ে প্রসিড করেছি। সাইন দিয়েও করতে পারতাম, আমি দুটো নিয়েও নতুন কোনো কিছুই পেতাম, ঠিক আছে? আমি ওই কোসাইন নিয়ে যখন প্রসিড করছি, দেন ইফ আই ইন্টিগ্রেট, দিস উইল বি দ্য ফর্ম। এই ফর্মটা একটু দেখতে হবে যে এইখানে যে ইকুয়েশনটা আছে, এই যে কোসাইন টার্মটা, এই টার্মটার ব্যাপারে পরের স্লাইডে কথাবার্তা আছে, দেখতে হবে। এই ধরনের ইন্টিগ্রাল যেখানে সাইনোসয়েডাল ফাংশন নিয়ে কাজ করি, এগুলোকে যখন আমরা পুরো স্পেসের উপরে ইন্টিগ্রেট করি, তখন আমি যদি সাইন এক্স কে ইন্টিগ্রেট করি, তাই না? জিরো। ওইখানে একটা কোসাইন টার্ম আছে না, ওইটা কি দেয়া হয়? তাহলে পুরো স্পেসের উপর যদি ইন্টিগ্রেট করি, জিরো। কিন্তু ওখানে একটা মজা আছে, আমি ওই ফর্মটাকে যদি তাকাই, এইটাকে কিন্তু আমি এরকম করে দিচ্ছি। এরকম করতে হয়েছে কেন? কারণ এরকম না করলে পিরিয়ডিক হবে না। ল্যাটিস সাইটের সাথে পিরিয়ডিক করতে গেলে আমাকে এই জায়গায় দিতে হবে। এই জায়গায় দিলে যেটা দেখা যায় যে যখনই এক্স এর ভ্যালু এর ভ্যালুর সাথে সম্পর্কিত, এর ভ্যালুর সাথে সমান অথবা এর ভ্যালুর অর্ধেক, তখনই ওই টার্মটা কিন্তু ওয়ান হয়ে যায়। ওই টার্ম থেকে আমরা ওয়ান, ওই টার্ম থেকে যদি ওয়ান পাই, সেটা এখানে দেখছি কে এর ভ্যালু, তার মানে ওই টার্মটাকে ওয়ান পেতে গেলে বা ফাইনাইট কন্ট্রিবিউশন পেতে গেলে we need this. At the same or equivalently only if this condition is fulfilled, তাহলে এই পিরিয়ডিক পোটেনশিয়াল যে পার্টারবেশন সৃষ্টি করছে, সেটার এফেক্ট যদি আমি দেখতে চাই কোথায় দেখব? জন্মার্গটিতে। আমি জন্মার্গটি দেখবো, ওইটাই আমি জন্মার্গটি আমি দেখেছিলাম। শুধুমাত্র জোন বাউন্ডারিতে যে এই পিরিয়ডিক পোটেনশিয়ালের এফেক্টটা ম্যানিফেস্টেড হবে, এবং কি হবে যে সেখানে ওই যে দুই রকমের ওয়েভ ফাংশন আমি দেখছিলাম, একটা হলো কোসাইন, একটা সাইন। আমি কোসাইন নিয়ে করছিলাম, আরেকটা হলো সাইন।
এই দুটো সলিউশনের ভিতরে আমি দেখবো এই দুটো সলিউশন ক্রিয়েটিং এ এনার্জি ডিফারেন্স। এই সলিউশনগুলো একটা এনার্জি ডিফারেন্স তৈরি করবে এবং এই এনার্জি ডিফারেন্স এক জায়গায় কি হবে প্লাস, এক জায়গায় হলো সব মিলে কি হলো একটা এনার্জি গ্যাপ ওপেন হলো, যার ম্যাগনিটিউড কত যার ম্যাগনিটিউড হলো this is one. তো এখানে দেখা যাচ্ছে যে এগুলো কিরকম ফ্রি ইলেকট্রন ডিসপারশন প্যারাবোলিক জোন বাউন্ডারির কাছে যে বেচারারা ঝামেলায় পড়ে গেছে, এরা প্যারাবোলিক ডিসপারশন বজায় রাখতে পারছে না এবং এইখানে একটা গ্যাপ, এইটা আমি বলেছিলাম ওই যে ভ্যালুটা একটা ভ্যালু হচ্ছে এইটা, একটা ভ্যালু হচ্ছে এখানে। এরপরে আমি যদি সলিউশন শুরু করতে চাই তাহলে এইখান থেকে শুরু করতে হবে, কারণ এইটুকুর ভিতরে কোনো সলিউশন, এইটুকুর ভিতরে কোয়ান্টাম মেকানিক্যালি কোনো অ্যাকসেপ্টেবল সলিউশন। আমি যদি আবার সেকেন্ড বিলিয়ন জোনে যাই তাহলে এইটা আমি যাবো, এই যে এগুলো আবার মনে হচ্ছে ফ্রি ইলেকট্রনের মতো, আবার এই যে এই পয়েন্টে এসে যখন একটা ইন্টিজার ছিল n পাই ওভার a 2 তে এসে এখানে আবার হবে গ্যাপ, আবার সেই গ্যাপ থেকে এখান থেকে শুরু করব, কোথায় যে আবার ব্যান্ড গ্যাপ তৈরি হবে জোন বাউন্ডারি থেকে, সেটা কি হবে 3 পাই ওভার a। তাহলে এইটা হচ্ছে আমার সেই পার্টারবিং পোটেনশিয়ালের এফেক্ট which you see very close to the zone boundary, and at the zone boundary there is a shift in the energy, এবং সেই শিফটটাই gives you the স্যার আপনার দুটো ডিফারেন্ট জোনের জন্য তখন এনার্জি ইনফরমেশন ডিফারেন্স পাবো না, যদি ফার্স্ট পিরিয়ডের জন্য ফোকাস না করে আমি যদি সেকেন্ড পিরিয়ডের জন্য ফোকাস করি তাহলে এনার্জিতে আমি ফোকাস করব। এবং এটা এই যে ছবিটা আঁকা হচ্ছে একটু ভালো, জেনারেলি হোয়াট ইউ ডু, আমরা আসলে সবকিছু একটা দিই দেখি, আমরা যেটা দেখায় সেটা হলো লাইক দিস, ঠিক আছে। তারপরে আমরা যেটা দেখাই সেটা হলো রিডিউস জোন স্কিম। রিডিউস জোন স্কিমে কি দেখায়, এইটা হলো ফার্স্ট বিলিয়ন জোন, এইটা হলো সেকেন্ড বিলিয়ন জোন, এইটা হলো আমার এনার্জি গ্যাপ, যেটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন হলো বিএন এর সমান প্রথম অ্যাপ্রক্সিমেশন। এখন আমি যদি সেকেন্ড বিলিয়ন জোনে চিন্তা করি তাহলে আমার হিসাবটা আসলে শুরু হবে এই এলাকাটা, ঠিক আছে। এদিকে হলো সো এই জিনিসটা মনে রাখতে হবে, এইখানে যেটা লিখলাম এটা হলো রিডিউস জোন স্কিম। এবং তাকে একটা ছাত্র প্রশ্ন করছিলেন যে রিডিউস জোনস এটা এটা কেন কাজ করে, এটা কেন কাজ করে, বেসিক্যালি কোশ্চেনটা চাইছিল। এবং এর উত্তরটা কিন্তু ওই যে বললাম যে ইফ ইউ ক্যানট লিঙ্ক হোয়াট ইউ হ্যাভ অলরেডি কারণ উত্তরটা হচ্ছে যে দিস ইজ পিরিয়ডিক। আমি বলেছিলাম না যে একটা ইউনিট সেলের ফিল্ড যদি আমার জানা হয় সেটা রিয়েল স্পেসের আলাদা, তাহলে সমস্ত ইউনিট সেলের আলাদা আমার জানা, তাহলে বিলিয়ন জোনের একটা সেলের আলাদা যদি আমি জানি তার মানে হলো সমস্ত বিলিয়ন জোনের আলাদা আমার, যেইটা রিয়েল স্পেসের জন্য ট্রু সেইটা রেসিপ্রোকাল স্পেসের জন্য সিমেট্রি আর ক্রিস্টালাইন স্ট্রাকচার। তো এখানে আরেকটা একটা কথা বলা আছে, সেটা হচ্ছে যে পার্টিকুলেশন থিওরিতে আমি আমরা যেভাবে পড়ছি দ্যাট ইজ নট ইউনিক। আপনি সকলে এটা করতে পারি যে আমার তো সলিউশন হচ্ছে এটা কার্টেসিয়ান সলিউশন, ফিগারেটিভ সলিউশন। যখন পিরিয়ডিক পোটেনশিয়াল থাকবে স্লাইট মডিফিকেশন হবে,
এটা কিন্তু এবং সেই মডিফাইং টার্ম হচ্ছে এটা হচ্ছে সেই মডিফাইং টার্ম। এই মডিফাইং টার্ম নিয়ে আমি যদি ওয়েভ ফাংশনটা তৈরি করি এবং তার জন্য যদি এনার্জি আইগেন ভ্যালু আমি বের করি, তাহলে এইটা হবে ফ্রিডেশন এর জন্য প্লাস একটা অ্যাডিশনাল টার্ম আসবে কিন্তু প্লিজ, এবং এই অ্যাডিশনাল টার্মটার কন্ট্রিবিউশন একটা জোন বাউন্ডারি ঠিক এইখানে আমরা যেরকম দেখছিলাম ইট উইল বি ভেরি ক্লোজ একদম। তো এইখানে অ্যাপ্রোচটা আলাদা, কিন্তু ওয়েভ ফাংশনের মডিফিকেশন আমরা কনসিডার করছি কিসের জন্য? সেখানে একটা পেরিওডিক পোটেনশিয়াল, এটাও একটা অ্যাপ্রোচ অনেকভাবে করা। তো এটাই আমি আর্টপ্রোডাক্টের জন্য বলাটা, আমরা রিয়েল বিজনেসে করতে চাই দ্রুত, এটা নিয়ারলি ফ্রিডেক্টর মডেলের ব্যাপার। এখানে কিন্তু ব্লক ফাংশন নিয়ে আমরা কোনো কথা বলি। তো প্রথমে যে কনসিডারেশন করছি সেখানে ওয়েভ ফাংশনের মডিফিকেশনের কথা আমরা আনি না, যদিও ফার্স্ট অর্ডার চেঞ্জ এনার্জিতেও হয়, যারা কনসিডারেশন করে জানে ওয়েভ ফাংশন হয়, তার সেই পর্যন্ত আমাদের যাওয়ার প্রয়োজন হয় নাই, কারণ আমরা দেখাতে চাচ্ছিলাম কোনো ক্যাচ। এখন এই কনসেপ্টটা খুব বেশি দরকার হয় ইফেক্টিভনেস। তো এইখানে কতগুলো কথা আছে, এগুলো একেবারে এলিমেন্টারি কথা। আমার যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে তাহলে দ্যাট উইল গিভ রাইজ টু এ ড্রিফট ভেলোসিটি, এবং সেই ড্রিফট ভেলোসিটি তাহলে এটা হলো ফোর্স, এটা হলো সেই ড্রিফট ভেলোসিটি, তার সাথে ডিটি যদি গুণ করি তাহলে স্মল কি ডিসপ্লেসমেন্ট, সব মিলে এই ওয়ার্ক ডানটাই হচ্ছে চেঞ্জ ইন এনার্জি। এবং এই যে ভেলোসিটি টার্মটা আসছে এইটা এনার্জি ডিসপারশনের উপরে ডিপেন্ড করে। এটা বোধহয় পড়ার দরকার নাই, পড়ার কি দরকার আছে? ভেরি অবভিয়াস। ইলেকট্রনের কথা চিন্তা করি, কি হবে h স্কয়ার তারপর k বাই k, তাহলে কি হবে h স্টার বাই m, h স্টার বাই m, h স্টার, তাই না? সেটাই এখানে দেখতেছি। ভালো, আমরা সবাই একমত যে দিস উইল বি দ্য শিফট ইন এনার্জি, এবং এখান থেকে যেটা পাওয়া যায় dk dt হচ্ছে তাই হবে dk dt সমান কি? আমি dk dt থেকে এদিকে রেখে অন্য টার্মগুলো যদি ওইদিকে নিয়ে যাই, আর দিস dk dt সমান এটা হলো ফোর্স। এখন ফোর্সের আলাপটা চলে এসছে, আমরা জানি অ্যাক্সিলারেশন হবে হচ্ছে ভিসি, এবং সেই ভিসি যদি আমি এইভাবে লিখি তাহলে ডিকে ডিটি এখানে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে যদি এখানে নিয়ে আসি আর ডিভিডিকে মানে এই জন্য সেকেন্ড ডেরিভেটিভটা নেয়া, এখানে 1/h টা আছে, দিস ইজ মাই ফোর্সটা কেন। এখন আমরা সিম্পলি অ্যানালজি টানবো, এটা হলো ফোর্স, এর মধ্যে এইটুকু কি অ্যাক্সিলারেশন, দিস মাস্ট বি সামথিং হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য, এবং এই যে চলে আসছে এটা হলো দ্য এক্সপ্রেশন ফর দ্য ইফেক্টিভনেস অফ অ্যান, ঠিক আছে? এখন কেউ যদি প্রশ্ন করে ইলেকট্রনের ইফেক্টিভনেস কিসের উপর নির্ভর করে? সম্পূর্ণভাবে নির্ভর করে এনার্জি ডিসপারশন কার্ভের সেকেন্ড ডেরিভেটিভে। আর এনার্জি ডিসপারশন কার্ভের আরেকটা নাম কি? ইলেকট্রনিক ব্যান্ড। তাহলে ইফেক্টিভনেস ইজ কমপ্লিটলি ডিটারমিনড বাই দ্য ইলেকট্রনিক। এটার আরো
কি গুরুত্ব আছে আমি তো বলবো। নেক্সট ওয়ান, এই যে এখানে দেখানো হচ্ছে ব্যালেন্স ব্যান্ডের জন্য করা যায়, কন্ডাকশন ব্যান্ডের জন্য করা যায়। ব্যালেন্স ব্যান্ডের যে ডিসপারশন কার্ভ আছে, দ্যাট উইল গিভ ইউ generally the effective mass of electron. Valence banded dispersion curve also that will give you the effective mass of holes. Effective mass of this is actually like a tensor, but on crystal এক direction effective mass. So the completely isotropic নয়, তাহলে along x ওটা y ওটা along 0 যায়, but almost কোনো crystal এই ঘটনা। So it looks like this. এখন এই যে ঘটনাগুলো ঘটে ইফেক্টিভ মাসে আমরা দেখলাম যে সেকেন্ড ডেরিভেটিভ চলে আসছে। সেকেন্ড ডেরিভেটিভ কিসের সাথে রিলেটেড? সেকেন্ড ডেরিভেটিভ in the case space of energy actually measures the curvature. আমরা দেখছি দ্বিতীয় ভিত্তিতে দেখছি x y যদি প্লট করি স্কয়ার x dy স্কয়ার থেকে কার্ভেচারের ধারণা পাওয়া যায়। তাহলে কার্ভেচারের ধারণা যদি পাওয়া যায় তাহলে এইখানে এই দুটোর ভিতরে কোথায় কার্ভেচার বেশি? এই যে এইখানে কার্ভেচার বেশি। এখানে কার্ভেচার যদি বেশি হয় তাহলে ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কার্ভেচার। ইফেক্টিভ মাসের স্পেশালি দিকে যদি আমরা তাকাই ওটা কিন্তু ইনভার্স রিলেশন। তাহলে এই রকম একটা ব্যান্ড যদি থাকে সেই ব্যান্ডে হোলের ম্যাস কেমন হবে? কম। এখানে যেহেতু লেস ডিসপারসিভ, কার্ভেচার কম, এখানে হোলের ইফেক্টিভ ম্যাস বেশি। এবং এই ইফেক্টিভ ম্যাস কম বেশি হওয়া এইটার কি কি প্রপার্টি অলমোস্ট সমস্ত ট্রান্সপোর্ট প্রপার্টি। যেমন আমি যদি ডিভাইস বানাইতে চাই সেখানে একটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার হলো মোবিলিটি। এই মোবিলিটি ডিপেন্ড করে হলো ইফেক্টিভ ম্যাস বেশি না কম এবং আদার থিংস। আসলে ব্যান্ড স্ট্রাকচার সম্পর্কে অল্প বলা হয়েছে। যে কোনো সিস্টেম যাবতীয় ইলেকট্রনিক এবং ম্যাগনেটিক এবং ভেরি লার্জ এক্সটেন্ট অপটিক্যাল প্রপার্টি সম্পূর্ণ ব্যান্ড স্ট্রাকচার including some bonding properties, level of correlation, এগুলো সবকিছু এই ব্যান্ড স্ট্রাকচার। এইখানে কতগুলো সিস্টেমের ইফেক্টিভনেস দেয়। ইফেক্টিভনেস আমি একদম শুরুতে বলছিলাম ইলেকট্রনের পরিচয় কি, বলছিলাম ম্যাস আছে চারটা তিনটা দিকটা। ইলেকট্রনের ম্যাসটা কত সেটা ডিপেন্ড করে ইলেকট্রনটা কোথায় আছে। যেমন এইখানে আমি ইলেকট্রনের বেয়ার ম্যাস হলো এইটা, এই ম্যাসটা আপনাদের ছাত্ররা মুখস্থ করেন, এটা হলো সেইটা। আর একটা সিস্টেমে ইলেকট্রন কি ভর অনুভব করে ওইটার অনুপাতে সেই নাম্বারগুলো বের করতে হবে। এখানে একটু কারণ সব ইনফরমেশন পাওয়া যায়। এটা আমি বলছিলাম যে না, এভরি নাম্বার টেলস ইউ এ স্টোরি। সেই স্টোরিটা পড়তে পারাটা হলো জিনিসটার দক্ষতা। নাম্বার হয়তো কিছু বলেন, এখানে এই নাম্বারগুলো কি বলছে? যেমন কপারের জন্য আমাদের ইফেক্টিভ ম্যাস একেবারে ইলেকট্রনের বেয়ার ম্যাসের মতো। এটা থেকে আমার কনক্লুশন সে আসলে ইলেকট্রনিক, তার এনার্জি ডিসপারশন যেটা আছে সেই ডিসপারশনের সেকেন্ড ডেরিভেটিভ নিলে ফ্রি ইলেকট্রনের এনার্জি ডিসপারশনের সেকেন্ড ডেরিভেটিভ নিলে যে ম্যাস পাওয়া যায় সেটা। এটা থেকে আরেকটা কনক্লুশন কি, যে তুমি যদি কপারের ইলেকট্রনকে বুঝতে চাও তাহলে ফ্রি ইলেকট্রন মডেল তোমার জন্য যথেষ্ট ভালো মডেল। এখানে দেখা যাচ্ছে সোডিয়ামের জন্য ফ্রি ইলেকট্রন মডেল যথেষ্ট ভালো। কোবাল্ট এবং প্ল্যাটিনামের জায়গায় যে দেখা যাচ্ছে যে ইলেকট্রনকে খুব ভারী হয়ে গেছে, এইটার জন্য কি ফ্রি ইলেকট্রন মডেল খুব ভালো মডেল হবে? ওটি ব্যান্ড স্ট্রাকচারের ভিতরে ফ্রি ইলেকট্রন মডেল থেকে এমন ধরনের পরিবর্তন করছে যে যার কারণে ওই সেকেন্ডারি একেবারে ফ্রি ইলেকট্রনে যেমন হয় সেটা
এটা বললাম every number tells you a story. এখানে D electrons এবং it has localized states, মানে এখানে যে ইলেকট্রনিক অরবিটাল গুলো আছে এরকম জিনিস দেখা যায়, এটা কি কনসেপ্ট হবে স্ট্রং রিলেশনের এস এটা হলো সিলেকশনের জন্য তাহলে সারা করে এরকম একটা ছোট্ট ব্যান্ডউইথ দিয়ে তিন ব্যান্ড এইখানে যারা থাকে তারা বিভিন্ন ইন্টারাকশন স্ট্রংলি ফিল করে। যদি বিভিন্ন ইন্টারাকশন স্ট্রংলি ফিল করে তাহলে তো তাদের আচার আচরণ এই ফিল্ডের জন্য মতো Cobalt has multi-valency, it has magnetic order, বহু রকমের ঘটনা ঘটছে which are consequences of শেষে যেটা দিচ্ছি এটা একটা মজার জিনিস, এটাকে বলে হেভি ফার্মি। এটা কোনো এলিমেন্ট না, এটা একটা কম্পাউন্ড প্ল্যাটিনাম নিয়ে এইখানে যে ইলেকট্রনগুলো তারপর একটা ফ্রি ইলেকট্রনের যে ভর এই কম্পাউন্ড ইলেকট্রনের ভর তার চেয়ে 100 গুণ বেশি। কোনো সময় হেভি ফার্মিয়ানের ভিতরে এমন হেভি ফার্মিয়ান আছে যেখানে ইলেকট্রনের ভর 1000 গুণ। সো সেই প্রায় প্রোটনের মতো ভারী হয়ে গেছে। তো বোঝা যাচ্ছে দে আর নেভার ভেরি কন্ডাক্টিভ সিস্টেম, এগুলো দিয়ে খুব ভালো ইলেকট্রনের কন্ডাকশন কখনো হয় না। এই সমস্ত টেবিলগুলো আমি আপনাদেরকে বলবো যে যাই করি না কেন একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম টেবিল এবং ছবির পিছনে এটা কিন্তু ঠিক মতো রিডিং এর একটা এসেনশিয়াল। টেবিলগুলো তাকে তাকে দেখতে হবে যে নাম্বারগুলো আপনি কি বলতেছে। আর যত রকম ভালো টেক্সট বইয়ে ছবি আছে এই ছবিগুলো খুব ভালো করে দেখতে হবে কোন অ্যাক্সিসে কি আছে এবং নেচার অফ দ্য ভ্যারিয়েশন। এটা ভালো করে লেখাপড়া করার একটা টুল। এইটা নিয়ে একটা কথা বলবো, এটা খুব বেশি দরকার। আমাদের ছিল প্রথমে ফ্রি ইলেকট্রনের জন্য আমাদের দুটো শক্তিশালী জিনিস ছিল, একটা হলো ফার্মি এনার্জির ধারণা, একটা হলো ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারাকশনের ফলে ইলেকট্রনগুলোর নেচার বিভিন্ন রকম আছে। এখন প্রশ্ন থাকে যে আমরা যে ফ্রি ইলেকট্রনের জন্য ফার্মি এনার্জির কথা চিন্তা করছিলাম, ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের কথা চিন্তা করছিলাম, ডেনসিটি অফ স্টেটসের কথা চিন্তা করছিলাম, এই চিন্তাগুলো কি ফর ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমস ইত্যাদি এটা খুব গুরুত্বপূর্ণ। স্ট্যান্ডার্ড থিওরি অফ কন্ডাকশনাল ফিজিক্স হচ্ছে এই লান্ডাউয়ের ফার্মি লিকুইড। লান্ডাউ বলতেন থেকে এটা বিশাল একটা দর্শন। লান্ডাউ এটা বললেন যে হ্যাঁ, even in the presence of strong interaction we don't any longer have the Fermi gas. Now they are interaction. সেখানে Fermi liquid এর দরকার। Still সমস্ত প্রপার্টিকে যদি ড্রেসড করি, ড্রেসড মানে আনড্রেসড ইলেকট্রনের পক্ষে এই করা হয় না। ইফেক্টিভনেস হলো দ্য ড্রেসড ম্যাস অফ ইলেকট্রন। এরকম যত রকমের ড্রেস করা সম্ভব একদম ডিনর্মালাইজেশন, এগুলো করার পরে আমরা পুরো এন্টিটিটাকে নিয়ে যদি চিন্তা করি, স্টিল ফার্মি এনার্জির কনসেপ্ট ভ্যালিড এবং ফার্মি ডিরাক ডিস্ট্রিবিউশন ফাংশনের কনসেপ্ট এইটা যদি ভ্যালিড না হতো তাহলে আমরা অ্যাডভান্স লেভেলে কোনো সায়েন্টিফিক ফিজিক্স করতে কি বলছেন যে হ্যাঁ ঠিক আছে, এর আগে ইলেকট্রন কি হবে? Electron now treated as quasi-particle which has been traced by endless interaction. Take those trace values and now just proceed like free. কিন্তু trace value নিয়ে তোমাকে proceed করতে হবে। সেটাই হচ্ছে এই লান্ডাউ থিওরির পূর্ণতা, quasi-particle theory। তো এটা একটা শক্তিশালী টুল, এটা আছে বলেই আমরা আগে limitations of nearly free electron model, of course, from the Coulomb interaction there which we আলাপ করি নাই। আপনার মাথার মধ্যে আছে যে ফর্মটা করছি সেখানে কুলম্বের লং রেঞ্জ গিয়ে তারপরে এক্সচেঞ্জ করিলেশন nothing has been possible. Strong potential কি হবে সেটা করি নাই, লিমিটেশন তো আছে। এটা এখানেই শেষ করতে চাচ্ছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই জানাবেন।
কোশ্চেন থাকে